আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি হুগলিতে। হুগলিতে থাকো আর তুমি বিজেপি করতে, বিজেপি ছেড়ে হুম। বামে যোগদান করলে, শূন্য এই দলে? হ্যাঁ, এমন আসলে কি মনে ব্যাপার, হলো যে বামে যোগদান করলে? না, আমি তো আসলে যখন বিজেপির সমর্থক হয়েছিলাম সেই সময় বিজেপির মানে পশ্চিমবঙ্গে অন্তত সেই রকম কিছু ছিল না। ঠিক আছে, সেই সময় সবে মোদি আসবে আসবে এরকম ব্যাপার, মানে তখনও মোদি আসেনি। হুম। এবং তখন ওই মিডিয়ার যে প্রচার ইত্যাদি, যে ইনি আসবেন, ইনি দেশকে উদ্ধার করে দেবেন ইত্যাদি, যেসব কথাবার্তা, সেগুলোতে আমি একটুখানি ইয়ে হয়ে গেছিলাম আর কি। ওই 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 দিকে বয়ে গেছিলাম। হ্যাঁ, এবং ওই যে মানে মুসলিমরা আমাদের জন্য খুবই বিপজ্জনক। ঠিক আছে, চারিদিকে দেখো কিরকম টেরোরিজম বাড়ছে, বা এতগুলো মুসলিম কান্ট্রি আছে, একটা হিন্দু কান্ট্রি কেন হবে না। এই 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 যে কথাগুলো, এই যে প্রচারগুলো, এগুলো আমাকে বেশ নাড়া দিত এবং মনে হতো হ্যাঁ ঠিকই তো। যদি 50টা মুসলিম কান্ট্রি থাকে তাহলে একটা একটা হিন্দু দেশ হলে মানে ক্ষতিটা কোথায়? ঠিক আছে, এতগুলো খ্রিস্টান কান্ট্রি আছে, তো বৌদ্ধ কান্ট্রিও আছে, বৌদ্ধরা তো আমাদের থেকে কত কম। তা সত্ত্বেও মানে বৌদ্ধ অধ্যুষিত কত মানে দেশ আছে, কয়েকটাতে রয়েছে। তো সেখানে যদি হিন্দুদের এরকম আলাদা একটা দেশ হয় তাতে ক্ষতি কি? হ্যাঁ, বরঞ্চ আমাদের দেশগুলোই তো ভেঙে ভেঙে এই যে পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি হয়েছে, মানে এই যে যে প্রচারগুলো, এগুলো সব আমাকে মানে খুবই মানে ইয়ে করতো আর কি, হন্ট করতো। ঠিক আছে, তো আমি সেখানে সমর্থক হয়েছিলাম। এবং সমর্থক হওয়ার পর যেটা হয়েছে, তারপরে তো ওই মানে ওদের ওই ফোন করে যে সদস্য পদ নেওয়া ইত্যাদি। তো তারপরে তো আমাদের মানে এখানে যে যে আর কি বিজেপি দল করতো আর কি। ঠিক আছে, সে তো একরকম আমার বাড়িতেই চলে এসেছিল। এসে সে আমাকে ঠিক আছে ভাই, তোর ইয়ে হয়ে যাবে, আহ, দিয়ে সে সই সই টই করিয়ে নিল আর কি। দিয়ে আমাকে একটা ওই স্লিপ মতো দিল আর কি, সদস্য পদের ইত্যাদি। সেই সদস্য পদের স্লিপ এখন আমার কাছে রয়েছে। হুম। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে যখন বিজেপির যখন উত্থানটা আস্তে আস্তে শুরু হলো, ঠিক আছে, বিজেপির যখন উত্থানটা আস্তে আস্তে শুরু হলো, এই মোটামুটি 18-19 সালের পর থেকেই আমার মধ্যে আস্তে আস্তে একটা চেঞ্জ লক্ষ্য, মানে যেই সময় আর কি বিজেপির সবচেয়ে বেশি উত্থান, সেই সময়ই অ্যাকচুয়ালি আমার মনে সন্দেহটা ঢুকেছে যে আদৌ কি এই দলটা আমাদের কি কোনো উপকার করছে। এইবার ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি হচ্ছে ওই জেনারেশনের ছেলে, যে জেনারেশন ভাবতো, স্কুল স্কুল টাইপে ভাবতো যে রাজনীতি খুব খারাপ জিনিস, রাজনীতি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত না। সেই কারণে রাজনৈতিক চিন্তা ভাবনা আমার খুব একটা ছিল না, এবং আমার মনে হয় যে আমার জেনারেশনের অনেকেরই ছিল না। ঠিক আছে, এইবার ওই সময় আমি কি করলাম, আমার কিছু মানে বামপন্থী বন্ধু বান্ধব ছিল, তারা সব মোদীকে গালাগাল টালাগাল দিত। তো তাদের কথা শুনেও কিছুটা মনের মধ্যে একটুখানি সন্দেহ ঢুকেছিল, তবুও আমি সারাক্ষণ মোদির প্রশংসাই করে যেতাম। এবং শুনলে হয়তো অবাক হবে যে আমাদের এখানে যে একটা মসজিদ আছে, এবং আমাদের এখানে হিন্দু মুসলিম কিন্তু একেবারে বহুদিন থেকেই একেবারে সম্প্রীতির সঙ্গে আমরা রয়েছি। ঠিক আছে, এমনকি আমার মা বাড়ির কাছে, আমার মা বাড়ি বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, সেখানে একটা নিয়মও আছে যে সেখানে কারো যদি বিয়ে হয় হিন্দুদের, সেখানে একজন মুসলিম মহিলা লাগে, যে মুসলিম মহিলা এসে হিন্দু মহিলাকে মানে ওই শাখা পলা পরিয়ে দিয়ে যায়। এবং এইটা মানে বহু যুগ মানে সময় ধরে চলে আসছে, বহু বছর ধরে। কে চালু করেছিল জানি না এই নিয়মটা, তবে এই নিয়মটা ওই ওই গ্রামে কিন্তু চলে আসছে, তো এইরকম। এবং আমি দেখেছি আমাদের এখানে মুসলিমরা কিন্তু মনসা পুজোও করে। হ্যাঁ, মনসা পুজোয় চাঁদা দেয়, মনসা পুজোয় প্রসাদ মানে নিয়ে যায়, পুজো দেয় ইত্যাদি করে। ঠিক আছে, তো এবার আমরা কি করতাম, আমি আমি কি করতাম, ওই মসজিদের ওখানে একটা আমাদের চাতাল ছিল, ওই চাতালে বসে আমার সব ওই মানে মুসলিম বন্ধু যারা ছিল আশেপাশে, তাদের সঙ্গে আমি গল্প করতাম এবং বিজেপির গুণগান করতাম। ঠিক আছে, এগুলো করতাম। এইবার কিন্তু তাদের কাছ থেকে যখন মোদির কিছু নিন্দে টিন্দে শুনতাম, তখনও একটুখানি আমার মনের মধ্যে খটকা ঢুকতো, মানে এই এই জিনিসগুলো ঢুকতে শুরু করেছিল আর কি আস্তে আস্তে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, এরা যে কতটা ভুল এবং মোদি যে কতটা ঠিক, এইটা বোঝার জন্য আমি পড়াশোনা শুরু করলাম। যে পড়াশোনা করে এদেরকে বলে দেবো আমি যে মোদি কতটা ঠিক আর এরা কতটা ভুল। কিন্তু পড়াশোনা আমি যখন করলাম, পড়াশোনা করতে করতে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার ধারণাটা পুরো বদলে গেল। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে না, আমি এতদিন ধরে যেটা ভাবছিলাম সেটাই আসলে ভুল। যেরকম আমি কয়েকটা পয়েন্ট বলছি, যে পয়েন্ট গুলো দিয়ে আমি বিজেপির মানে সমর্থক হয়েছিলাম। যেমন একটা পয়েন্ট হচ্ছে মাইনরিটি থ্রেট, মানে মুসলিমরা আমাদের চারিদিক থেকে ঘিরে একদিন সব দেশ দখল করে নেবে ইত্যাদি। হ্যাঁ, চারিদিকে একটু মানে টেরোরিজম বেড়ে গেছে। এই ধরনের যে যে প্রচারটা চলে। তো সেই আমি দেখলাম, আমি যখন এই টেরোরিজমের ইতিহাস ঘাটলাম, ইতিহাস ঘেটে দেখলাম যে ভাই, টেরোরিজম তো 1980-টাশির আগে তো ছিলই না। এবং প্রথম যে প্রথম যে টেররিস্ট গ্রুপটা আল কায়দা, সেটা শুরু হয়েছে 1988 সালে। আমি তখন ভাবলাম যে যা বাবা, তাহলে মানে এই সময় হঠাৎ কি হলো যে এই সময় প্রথম টেররিস্ট গ্রুপ তৈরি হলো। এবং তারপরে যত টেররিস্ট গ্রুপ, আমি পুরো টেররিস্ট গ্রুপের লিস্ট বানিয়ে ফেলেছিলাম পুরো। ঠিক আছে, এবং প্রত্যেকের মানে জন্ম কবে হয়েছে, জন্ম কিভাবে হয়েছে, এগুলো সব আমি মানে ঘেটে ফেলেছিলাম। তখন আমি দেখছি যে সবই তৈরি হয়েছে হচ্ছে কি 1988-র পর থেকে। মানে 1980-র পর থেকে, ওই অষ্টআশি বলতে পারো, অষ্টআশির পর থেকে এই 2013, 2010, 2012 এই সময় শুরু হয়েছে, যে আইএসআইএস যেটা আমরা বলি। সেটার মধ্যে দেখলাম যে ওই কি বলে 2013-তে শুরু হয়েছে। তো এইবার
এরকম এবং যে কেউ চেক করে দেখতে পারে, যে কেউ টেররিস্টদের লিস্ট গুগলেই পাওয়া যায়। টেররিস্টদের লিস্ট দেখে তাদের তাদের যদি মানে জন্মসাল আর কি যদি দেখো, সবই দেখবে 1988-র পর থেকে 2000-2000-এর আশেপাশে। তো আমি তখন ভাবলাম যে এমন এমন কি হলো যে এই সময় এরকম ভাবে মুসলিম টেররিজম বেড়ে গেল। তখন আমি আস্তে 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 যখন ইতিহাসগুলো পড়তে শুরু করলাম, তখন আসলে আমি দেখলাম যে আসলে এই যে মানে সোভিয়েত ইউনিয়নের যাতে পতন ঘটানো যায়, যাতে সারা পৃথিবীতে এই সেকুলার বা এই যে সোশ্যালিস্ট যে মানসিকতার যে একটা সারা পৃথিবীতে একটা মানে চাউর হয়ে যাচ্ছিল, এই ব্যাপারটা যাতে কমে যায়, তাই জন্য এই পুঁজিপতি যে দেশগুলো তারা সারা পৃথিবীতে যুদ্ধ তৈরি করার জন্য এই টেররিস্ট গ্রুপগুলোকে তৈরি করেছে। এবং আজও কিন্তু সেই টেররিস্ট গ্রুপগুলোকে এরা অস্ত্র সাপ্লাই করে যায়, যাতে এরা বিভিন্ন জায়গায় ঝামেলা লাগায়। আর ওদেরকে আটকানোর জন্য যেন ওই দেশগুলো ওই পুঁজিপতি দেশগুলোর থেকেই যেন অস্ত্র কেনে। মানে বুঝতে পেরেছো, মানে ওই যেমন ওই হয় না যে কম্পিউটার ভাইরাসের যে কোম্পানিগুলো, তারা কি করে নিজেরাই ভাইরাস ছেড়ে দেয়, আবার নিজেরাই অ্যান্টিভাইরাস তৈরি করে। এই পুঁজিপতি দেশগুলো হচ্ছে সেই রকম। তো ওরাই আর কি এই টেররিজম গুলো শুরু করেছে। তো এই একটা গেল। তারপরে দ্বিতীয় একটা যে জিনিস দেখলাম, সেটা আমি দেখলাম যে আহ, মুসলিমরা তো আমাদের দেশ শাসন করেছিল কয়েক হাজার বছর, মানে মানে হাজার বছর আর কি, উম, বলতে গেলে ঠিক আছে। সেখানে 800 বছর তো হবেই। হ্যাঁ, সেখানে আমি দেখছি যে ইয়েরা কিন্তু তা সত্ত্বেও কিন্তু মুসলিমের সংখ্যা, মুসলিমের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে ওই 14 থেকে 17%-এর মধ্যেই সবসময় ঘোরাফেরা করেছে। 14 থেকে 17%। তখন আমি ভাবলাম যে এই যে প্রচার করা হয় যে মুসলিম রাজারা সব জায়গায় সব হিন্দুদের কচুকাটা করেছে, এই করেছে সেই করেছে, তাহলে তার দিন হিন্দু বলে কিছু থাকাই উচিত ছিল না। তাদের দিনে তো তাহলে হিন্দু বলেই কিছু থাকতো না। হ্যাঁ, ঠিক যেরকম আমি যখন আমাদের মানে বাংলার ইতিহাস পড়েছি, তখন দেখেছি যে বাংলাটা একসময় বৌদ্ধ বৌদ্ধ রাজ্য ছিল, মানে চারিদিকে শুধু বৌদ্ধ। ঠিক আছে, এমনকি আমাদের পুরনো যে বাংলা ইয়েগুলো পুঁথিগুলো, সেগুলো সব বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা, চর্যাপদ। হ্যাঁ, যে সেগুলো তো আমরা সাহিত্যের ইতিহাসে পড়েওছি। হ্যাঁ, কিন্তু এখানে যখন এই সেন বংশ বাংলায় আসলো, সেন বংশ বাংলায় আসার পর, সেন বংশ তো প্রথম হিন্দু হিন্দু রাজবংশ যারা বাংলায় ক্ষমতায় আসলো। তো তারপরে কি তারা এমন অত্যাচার শুরু করেছে, যেখানে বৌদ্ধদের কিন্তু আজ আজ আর কোনো চিহ্ন নেই। হয় তাদের ধর্মান্তরিত করে দেওয়া হয়েছে পুরোপুরি, আর নয়তো বৌদ্ধরা কিন্তু সব নেপাল টেপালে চলে গেছে, নেপাল ভুটানে চলে গেছে। এই জন্য দেখবে আমাদের যত বাংলা পুঁথি সব কিন্তু ওই হরপ্রসাদ শাস্ত্রী ওই নেপাল টেপাল থেকে খুঁজে পেয়েছে। কেন? কারণ ওখানে যেহেতু ওটা বৌদ্ধদের একটা এলাকা ছিল, কাজে তখন আমাদের এখানকার বাঙালি যে সব ওই বৌদ্ধ যারা ছিল, তারা অনেকে যারা ধর্মান্তরিত হতে চায়নি, তারা কিন্তু ভয়ে ওখানে পালিয়ে গেছে। আমি তখন ভাবলাম যে তাহলে কারা বেশি অত্যাচারী? তাহলে কি এই এরা বেশি অত্যাচারী, যে যারা এত বছর ক্ষমতায় থেকেও মাত্র 14% থেকে 17%-এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি করেছে, তারা বেশি অত্যাচারী? নাকি তারা বেশি অত্যাচারী যারা একটা রাজ্যে ঢুকে সেই রাজ্যের পুরো মানে মানে এটাকেই শেষ করে দিয়েছে? ঠিক আছে, এই এই আমার মধ্যে একটা মানে সন্দেহ ঢুকলো। ঠিক আছে, এবং তারপরে আমি দেখলাম যে এক সময় মারাঠা সৈন্য যারা, তারাও আমাদের বাংলায় এসে বর্গী আক্রমণ করেছে, সেই সময় প্রচুর মানুষকে মেরে ফেলেছে। তো এই এই জিনিসগুলো এই জিনিসগুলো আস্তে আস্তে আমার মাথায় ঢোকা শুরু হলো। ঠিক আছে, আর দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দেশভক্তি। ঠিক আছে, যে দেশের খুব উন্নতি হবে, এতদিন দেশের কিছু ছিল না, দেশকে সবাই মানে আমাদের দেশকে সবাই খারাপ বলতো। এখন মোদী আসার পর দেশ শক্তিশালী হবে ইত্যাদি, দেশের খুব ভালো হবে, দেশের জিডিপি এগোবে ইত্যাদি, এগুলো এগুলো তো গদি মিডিয়া খুব প্রচার করতো। তো আমি যখন এগুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করলাম, পুরনো ভারতবর্ষের পুরনো ইতিহাস, তখন দেখলাম যে না, তাও তো না। মানে এমনও অবস্থা হয়েছে যে বহুবার ভারতের এমন অবস্থা হয়েছে, ইন্দিরা গান্ধীর সময় এমন হয়েছিল যে সবাই ভেবেছিল ভারতকে তো এবার আমেরিকা দখল করেই নেবে। এরকম অবস্থা হয়েছিল, সেই সেই জায়গা থেকে কিন্তু ইন্দিরা গান্ধী ভারতকে বের করে আনতে পেরেছেন। এমনকি এই যে যে বলে না যে এই কি বলে, পাকিস্তানে গিয়ে বালাকোট হামলা করে দিয়েছে ইত্যাদি। হ্যাঁ, এইগুলো নিয়ে মোদির যে চেলা চামুন্ডা, তারা খুব গর্ববোধ করে। কিন্তু আরেকটা জিনিস দেখো, ইন্দিরা গান্ধী সেই সময় ভারতবর্ষের এমন ক্ষমতা ছিল, সে কিন্তু পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিল, এমন ক্ষমতা ছিল। ঠিক আছে, ওই সময়। এবং এই একই সময় কিন্তু আমেরিকা এবং চায়নার সঙ্গে একসঙ্গে লড়েছিল, পাকিস্তানের সঙ্গেও লড়েছিল। ঠিক আছে, ভারতের এমন ক্ষমতা ছিল। তাই ভাবলাম যে ভারত তো চিরকালই শক্তিশালী, এবার কি ভারতকে আবার কি শক্তিশালী করবে? বরঞ্চ তো এ তো আঠার পর উল্টে আরো ছোট ছোট দেশগুলো আমাদেরকে চোখ রাঙানো শুরু করেছে। ওদিকে মালদ্বীপ চোখ রাঙানো শুরু করেছে, ওদিকে ভুটান চোখ রাঙাচ্ছে, এদিকে বাংলাদেশ কুইট মানে ইন্ডিয়া মুভমেন্ট করছে। তাহলে তো আমাদের ভারত তো আরো দুর্বল হয়ে গেছে আগের থেকে, বরঞ্চ আগে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। তার মানে এই একটা পয়েন্ট মনে হলো। আরেকটা যেটা পয়েন্ট মনে হলো, যে দেশভক্তি মানেটা কি? দেশভক্তি মানে দেশের কিছু পুঁজিপতিদের উন্নতি হবে, সেইগুলো কি দেশভক্তি? নাকি দেশের সবার উন্নতি হবে, মানে আমার উন্নতি হবে, আমার পাশের বাড়ির ছেলেটার উন্নতি হবে, সেইটা দেখা দেশভক্তি? তো আমার মনে হলো যে বিজেপি কিন্তু এটা দেখছে না। বিজেপি দেশভক্তি মানে হচ্ছে যে কিছু পুঁজিপতি থাকবে, তাদের প্রচুর টাকা পয়সা ইনকাম হবে, এবং তারা সেই টাকা পয়সার একটা কি বলবো, একটা শো অফ করবে, এবং সেটা দেখে আমরা যেন আনন্দিত হই। ঠিক আছে, মানে আম্বানি আম্বানি সোনার পোশাক পরে ঘুরবে, আম্বানির ছেলে 2 কোটি টাকা গিফট দেবে ওর ওর ওখানে আসা অতিথিদের,
সেইটা দেখে যেন আমরা আনন্দিত হই, এটা সবসময় বিজেপি চায়। তো এইরকম মানে কথাবার্তাগুলো আমার মাথায় ঢুকেছিল যে এরা মেনলি বড় লোকদের ভালো চায়, আমাদের কিন্তু চায় না। সেই জন্য আমি দেখছি যে আমাদের চাকরি বাকরির জন্য এরা কিছু করছে না। ঠিক আছে, বিজেপি আসার পর 50 বছরের সবচেয়ে বেশি বেকারত্ব বিজেপির টাইমে বেড়েছে, কিন্তু কেন হবে এটা? এটা তো হওয়া উচিত না। আরেকটা হচ্ছে গিয়ে ওই ওই আর কি যেটা বললাম, যে উম, কি বলে, শিক্ষা, বা ইত্যাদি, বা এই যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিভাইড তৈরি করা, হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিভিশন তৈরি করা। হুম এই যে ধরো আজকে জিনিসপত্রের দাম বেড়েছে, বা এই যে বেকারত্ব, এই বেকারত্বে কি শুধুমাত্র মুসলিমরা জর্জরিত হচ্ছে? এতে কিন্তু সবচেয়ে বেশি জর্জরিত হচ্ছে হিন্দুরা। এখানে এই দেশে 80% লোক হিন্দু। কাজে যদি বেকারত্ব বাড়ে, সবচেয়ে বেকার থাকছে হিন্দুরা। এবং বিজেপির টাইমে হিন্দুরা সবচেয়ে বেশি ডেঞ্জারের মধ্যে রয়েছে। কেন? কারণ আমার অনেক বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, আমি একটা জিনিস খেয়াল করেছি, যে মুসলিম যারা, তারা কিন্তু চাকরি বাকরির খুব একটা চিন্তা ভাবনা করেন না। বেশিরভাগ আমি মুসলিমদেরই দেখেছি আমাদের দেশে, যে তারা চাকরি বাকরির খুব বেশি চিন্তা করে না। তারা আর কোনো কারখানায় কাজে চলে যায়, বা ধরো ওই কি বলে, কোন একটা তাদের জমি জমা আছে, সেখানে তারা কাজকর্ম করে। এগুলো তাদের মেন্টালিটি। তারা কিন্তু চট করে ওই 28 বছর 29 বছর ইয়ে থেকে, বেকার থেকে তারা কিন্তু চাকরি বাকরির চেষ্টা করে না। চাকরি বাকরির চেষ্টা কিন্তু সবচেয়ে বেশি আমি দেখেছি হিন্দুরাই করে। ঠিক আছে, সে ছেলেও হোক বা মেয়ে হোক, হিন্দুরাই সবচেয়ে বেশি আমি দেখেছি চাকরি বাকরির চেষ্টা করে। আরেকটা জিনিস যেটা হয়েছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি ওই সিএ এনআরসির সময়, সিএ এনআরসি নিয়ে ওরা বলেছিল যে এতে হিন্দুদের কোনো সমস্যা নেই বা ইত্যাদি। কিন্তু আমি যখন সিএ এনআরসিটাকে সম্পর্কে একটু জানলাম, একটু বুঝলাম, তখন দেখলাম যে হিন্দু মুসলিমের ব্যাপার না, এটা মেইনলি সমস্যায় পড়বে বাঙালিরা, সবচেয়ে বেশি সমস্যায় পড়বে বাঙালিরা। ঠিক আছে, যেমন আসামে এই যে 19 লাখ যে বাঙালিকে যে ওরা মানে ইয়েতে রেখে দিয়েছে, ওই ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, তার মধ্যে 12 লাখই কিন্তু হিন্দু বাঙালি। অথচ আমাদের কি বলা হচ্ছে যে হিন্দু হলে কোনো সমস্যা নেই। আসলে এই যে মিডিয়াগুলো, এই মিডিয়াগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাঙালিদের বিপদে ফেলছে। অনেকে ভাবছে কি যে এতজন মানুষকে কি আর দেশ থেকে তাড়িয়ে দেবে? দেশ থেকে তাড়িয়ে দেবে না, দেশ থেকে কখনোই তাড়াবে না, কিন্তু কি করবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেবে। মানে ধরো তুমি আবেদন করলে, তুমি আবেদন করে আবেদনটা খারিজ হয়ে গেল, খারিজ হয়ে গেলে, আবেদন যদি খারিজ হয়ে যায় তাহলে কি হবে? সেটা কিন্তু আইনে বলা নেই। তোমার যদি তুমি মানে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য ইয়ে করলে, আবেদন করলে, সে আবেদনটা যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু গেল। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি মানে দেশের নাগরিক নাও, কিছুই নাও, মানে তাহলে তুমি একটা সেই যেই করলো সেটা বলির পাঁঠা হয়ে গেল আর কি। ঠিক আছে, এবং এই জিনিসটাই কিন্তু বাঙালিদের সঙ্গে হচ্ছে, বিশেষ করে আসামের বাঙালিদের সঙ্গে। এবং ওই জিনিসটা কিন্তু সবাই জানে না। যে ওখানে বাঙালিদের কি অবস্থা। আর ত্রিপুরাতে তো বটেই, ত্রিপুরাতে কি করছে, ত্রিপুরাতে ওইখানে বাঙালিদের সঙ্গে ওখানকার ওই আদিবাসী সম্প্রদায় বা ওখানকার যেসব মূল নিবাসী যেসব লোকজন আছে, তাদের তাদের মধ্যে একটা ডিভিশন তৈরি করছে, করে ওখানে ঝামেলায় ফেলেছে। এখন দেখো এই ত্রিপুরাতে কি অবস্থা। ঠিক আছে, এই এই ব্যাপারগুলো ঘটছে। এই যে তো তারপরে তুমি ইয়েটা দেখো, এই যে উত্তরপ্রদেশে রাম মন্দির বা রামপথ তৈরি করার জন্য কি করলো, হাজার হাজার লোকের ঘর বাড়ি ভেঙে দিল। ঠিক আছে, তারা কিন্তু সবাই হিন্দু, তারা কিন্তু মুসলিম না, তারা সবাই হিন্দু, তাদের ঘর বাড়ি ভেঙে দিল। তাহলে কি লাভ হলো? কোনো লাভ হচ্ছে হিন্দুদের? হিন্দুদের কোনো লাভ হচ্ছে না, লাভ কিন্তু ওই ওই কিছু পুঁজিপতিদেরই হচ্ছে। ঠিক আছে, এই যে আমার কিছু হিন্দু বন্ধু বান্ধব, তারা মানে তাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু তারা বিয়ে থা করতে পারছে না। কেন? কারণ তারা চাকরি বাকরি পাচ্ছে না বলে ভয় পাচ্ছে। মুসলিম বন্ধুদের কিন্তু আমি দেখেছি এইসবের ভয় নেই, তারা কিন্তু কিছু না কিছু ঠিক করে নিচ্ছে, একটা তাদের হয়তো জমি টমি আছে ইত্যাদি। কিন্তু যারা ধরো বাঙাল বাঙাল যারা হিন্দু, ঠিক আছে, তারা তো জমি জমা তো সব বাংলাদেশেই রেখে এসেছে। ঠিক আছে, তারা এখানে এসে কি কি করছে, তারা কিন্তু এই চাকরির ভরসাতেই রয়েছে। এবং তারা যদি চাকরি না পায় তাহলে তো তারা বিয়ে থা করতে পারছে না, তাদের বংশ বৃদ্ধি হচ্ছে না। তাহলে বিজেপির আমলে কিন্তু এই হিন্দুদের বংশবৃদ্ধিও কিন্তু একটা থ্রেটের মুখে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো বিজেপি কিন্তু একভাবে হিন্দুদের মানে সংখ্যা কিন্তু কমিয়ে দিচ্ছে সরকারে এসে। তার বদলে তারা যদি কাজ বা চাকরি বাকরির ব্যবস্থা করতো, মানে উন্নতি করতো, তাহলে কিন্তু হিন্দুদের কিন্তু অনেক ভালো হতো। তারা কিন্তু হিন্দুদের কোনো উপকার করছে না, ঠিক যেমন কোনো ওই পাকিস্তানে যেরকম মুসলিমদের কোনো উপকার হচ্ছে না, ওখানে মুসলিমরা ভালো নেই, ঠিক একইভাবে যেমন বাংলাদেশের মুসলিমরা ভালো নেই, ঠিক একইভাবে যেমন মায়ানমারে বৌদ্ধরা ভালো নেই। কারণ ওগুলো ধর্মান্তর দেশ হয়ে গেছে। আমাদের এখানেও কিন্তু তাই, আমাদের এখানেও কিন্তু হিন্দুরা এই অন্তত বিজেপির সময় কিন্তু ভালো থাকতে পারে না, এটা অসম্ভব। ঠিক আছে, আর তৃণমূল আর পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গে বিজেপি মানে কি, পশ্চিমবঙ্গে বিজেপি মানে হচ্ছে তৃণমূল থেকে নিয়ে আসা কিছু মানে বাতিল নেতা বা কিছু স্বার্থপর যে নেতাগুলো, তাদেরকে নিয়ে এসে কিন্তু বিজেপি দলটা তৈরি হয়েছে। এটা কিন্তু কেউ বিজেপির মানে মতাদর্শ টতাদর্শ নিয়ে চলে না। এরা শুধু যা চেষ্টা হচ্ছে কি যে তারা ভাবে যে বিজেপি এবার চলে আসতে পারে, তো তারা কিন্তু এখানে ঝাঁপ দিয়ে, কিন্তু তারা এটা এটা বুঝতে পারছে না। এবং যারা এদের সমর্থন করছে তারাও বুঝতে পারছে না যে বিজেপি কিন্তু 30% মুসলিমের রাজ্যে কখনো ক্ষমতায় আসতে পারবে না। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা কিন্তু ওই তাদের ইয়েই করতে হবে, বিরোধী দলেই থেকে যেতে হবে।
এই জন্য আমার আমার এই জিনিসগুলো ভেবে ভেবেই আস্তে আস্তে মনে হয়েছে যে পারলে বামেরাই পারবে। এবং যখন বামেদের নীতি আদর্শ পড়েছি তখন দেখেছি হ্যাঁ, মানে বামেরা কত খারাপ এটা বোঝানোর, মানে এটা বোঝার জন্যই আমি এদের বইপত্রগুলো পড়েছিলাম। কিন্তু পড়তে পড়তে যেটা হয়েছে যে আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, যে হ্যাঁ এরা 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 যেটা বলছে সেটা ঠিক, একদম লজিক্যাল কথা।